কাজে ফিরলেন এনবিআর কর্মকর্তারা। বন্দরে বন্দরে কর্মচাঞ্চল্য, বাণিজ্যের স্থবিরতা কাটতে সময় লাগবে কয়েক সপ্তাহ। হাজার হাজার কোটি টাকা ক্ষতির দাবি। চালের বাজারে উত্তাপ। নওগাঁয় বস্তায় বেড়েছে 400 টাকা। মিলারদের কারসাজিতে পকেট কাটা যাচ্ছে ভোক্তার। সিন্ডিকেটের বিরুদ্ধে হুঁশিয়ারি যেন কথার কথা। আইসিইউর অভাবে ডেঙ্গুর হটস্পট বরগুনায় বাড়ছে মৃত্যু। সংকটাপন্ন রোগীদের পাঠানো হচ্ছে বরিশালে। পথেই মারা যাচ্ছে অনেকে। দ্রুত সমাধানের দাবি। এবং কক্সবাজারে হোটেলের অপরিশোধিত বর্জ্য গিয়ে পড়ছে সাগরে। ময়লা আবর্জনায় হুমকিতে পরিবেশ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করেছেন প্রসিকিউশন। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ অভিযোগ দাখিল করা হয়। মামলায় রংপুর মেট্রোপলিটন পুলিশের তৎকালীন কমিশনার সহ 30 জনকে আসামি করা হয়েছে। গত 24 জুন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। একই সঙ্গে আবু সাইদ হত্যায় ব্যবহৃত অস্ত্র জমা দেওয়া হয়। এই মামলায় 4 আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী। গত বছরের 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে জুলাই গণ অভ্যুত্থানে কোতোয়ালি থানায় শাওন হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম ও সাবেক কাউন্সিলর রঞ্জন বিশ্বাসকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। সকালে ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করা হলে মামলার এজাহার নামীয় আসামি হিসেবে গ্রেফতারের আদেশ দেন বিচারক। এদিকে শেরেবাংলা নগর থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে 2 দিন ও ধানমন্ডি থানায় শিশু মুন্না হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদের 1 দিনের রিমান্ড আদেশ দেন আদালত। এছাড়া ভিন্ন ভিন্ন থানায় হত্যা মামলায় নোয়াখালীর সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। সংরক্ষিত আসনের এমপি সাবিনা আক্তার তুহিন, তাকে শেরবাংলা নগর একটি থানা মামলায় তাকে বিজ্ঞ আদালতে গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করা হয় এবং গ্রেপ্তার দেখানো হয় এবং তার বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করা হয়। আপনারা জানেন যে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ 7 দিনের রিমান্ড চায়, তার বিরুদ্ধে 48 ঘন্টা বাট 2 দিন রিমান্ড মঞ্জুর করা হয়। হাসিনার অন্যতম আস্থাভাজন সে হলো শাহ আলম মুরাদ। তাকেও একটি 14 বছরের বাচ্চা একটি হত্যা মামলায় সে একজন এজাহারনামী আসামি, তার বিরুদ্ধে 5 দিন রিমান্ড প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত 24 ঘন্টা মানে 1 দিন রিমান্ড মঞ্জুর করেন। সব কর্মসূচি প্রত্যাহার করে কাজে ফিরেছেন এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। আগারগাঁওয়ের রাজস্ব ভবনে সকালে একে একে অফিসে আসেন বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। কাজ শুরু করেন নিজ নিজ দফতরে। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে কার্যালয়ের সামনে আজও রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার বিকেলে রাজস্ব বোর্ডের সব দফতরে চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেন সরকার। একই সঙ্গে সমস্যা সমাধানে ফাউজুল কবিরের নেতৃত্বে 5 উপদেষ্টার উচ্চ পর্যায়ের কমিটি করা হয়। রাতে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আলোচনায় জটিলতা নিরসনের আশা এনবিআর কর্মীদের। এই মুহূর্তে আগারগাঁওয়ের এনবিআর ভবনে আছেন সহকর্মী ফরহাদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। ফরহাদ, সরকারের এনবিআর সংস্কার নিয়ে ব্যবস্থাপনা ও নীতি বিভাগকে আলাদা করা এবং পরবর্তীতে সেটিকে কেন্দ্র করে এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের প্রায় 1.5 মাস পর আজকে থেকে স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে সরকারের রাজস্ব বিভাগ। আমরা আজকে সকাল থেকে যেটি আসলে দেখছি যে এনবিআর কর্মকর্তারা গতকালকের যে ঘোষণা দিয়েছিলেন আজকে থেকে তারা আন্দোলন প্রত্যাহার করে কাজে ফিরবেন, সেটি কিন্তু তারা করেছেন। সকাল থেকে দেখছি যে কর্মকর্তারা স্বাভাবিকভাবেই তারা কার্যালয়ে আসছেন এবং কাজ করছেন। যেটি আসলে জানানো হয়েছিল যে
যে সরকারের সাথে যে আলোচনা হওয়ার কথা ছিল, গতকালকে অর্থ উপদেষ্টা যখন নাকচ করেছেন এবং উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছিল 5 সদস্যের, এরপর তারা আসলে ব্যবসায়ীদের সাথে কথা বলে এবং তাদের সাথে লিয়াজু করে যেটি আসলে হয়েছে, তাদের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন এবং সেটির বাস্তবায়ন তারা আজকে থেকে করেছেন। এবং আমরা দেখছি বিভিন্ন দপ্তর ঘুরে দেখেছি স্বাভাবিক কার্যক্রম আসলে পরিচালনা করা হচ্ছে। তবে এনবিআর এর সেবা নিতে যারা আসছেন তাদের কয়েকজনের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে দীর্ঘ সময় যে আন্দোলনটি চলেছে সে কারণে তাদের বেশ সমস্যায় পোহাতে হয়েছে। আজকে তারা নতুন করে যখন কার্যক্রম শুরু করেছেন, সেবা গ্রহীতারা তারা যারা ভ্যাট ট্যাক্স দিতে আসছেন বা আয়কর এর কাজগুলো করতে আসছেন, যারা বলছেন যে আজকে থেকে যদি স্বাভাবিক কার্যক্রম চলে তাহলে তাদের ঠিকঠাক কার্যক্রম চালানো সহজই হবে এবং এই ধরনের আন্দোলনে আসলে সাধারণ যারা সেবা গ্রহীতা আছেন তাদের যে সমস্যা হয় সেগুলো বিবেচনার কথাও তারা বলছেন। এবং যেটি জানিয়ে রাখতে চাই, আজকে সকাল 8টার দিকে কিন্তু এনবিআর চেয়ারম্যান কার্যালয়ে এসেছেন এবং তিনি তার অফিসেই আছেন, কার্যক্রম পরিচালনা করছেন এবং আন্দোলনের সাথে সম্পৃক্ত যারা ছিলেন তাদের 6 জনের ব্যাপারে কিন্তু ইতিমধ্যে দুদক অনুসন্ধান করছে, সেটি কিন্তু গতকালকে ঘোষণা এসেছিল। তো স্বাভাবিক কার্যক্রমের খবর এই ছিল আমার কাছে এনবিআর কার্যালয় থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম এনবিআর ভবনে। এদিকে এনবিআর কর্মীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে 2 দিন বন্ধ থাকার পর বন্দরে বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য। সকালে কাজে যোগ দেন সব সমুদ্র ও স্থলবন্দরের কাস্টমস কর্মকর্তা কর্মচারীরা। এতে আমদানি রফতানি, পণ্য পরিবহন ও বন্দর থেকে পণ্য খালাস শুরু হয়েছে। শাটডাউন কর্মসূচিতে গত শনি ও রোববার সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ ছিল। কলম বিরতির ধারাবাহিকতায় মার্চ টু এনবিআর ও শাটডাউনে ব্যাপক ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা। এবার কার্যক্রম শুরু হওয়ায় খুশি তারা। আমাদের যতগুলা গাড়ি ঢুকে আছে সেগুলা ছাড় করার জন্য আজকে সকাল থেকে নাকি শুনলাম যে প্রত্যাহার করছে তাদের দাবি, সেই জন্য সকালে আসছি কাজ করার জন্য। কমপ্লিট শাটডাউনের কারণে আমরা 2 দিন থেকে কোনো কাজ করতে পারিনি। গতকালকে তারা তাদের ওই আন্দোলনটা প্রত্যাহার করছে, এই জন্য আজকে থেকে আমরা সকাল থেকে কাজ করতেছি, আমরা বিলুমেন্টে এখানে এন্ট্রি করতেছি। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বন্দরে আছেন সহকর্মী ফেরদৌস লিপি, হিলি স্থলবন্দরে আছেন শফিকুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ স্থলবন্দরে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। প্রথমেই যাচ্ছি ফেরদৌস লিপির কাছে। লিপি, 2 দিনের অচল অবস্থা কাটিয়ে চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মচাঞ্চল্য ফিরে এসেছে এবং সেই সাথে চট্টগ্রাম বন্দরের কাজ পুরোদমে শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম বন্দরের 1 নম্বর গেটে এবং দেখছেন যে পণ্য নেওয়ার জন্য, কন্টেনার নেওয়ার জন্য এখানে ট্রাক, কাভার্ড ভ্যান প্রায় মুবার কিন্তু সারিবদ্ধভাবে অবস্থান নিয়েছে। এর সকাল থেকে আমরা দেখেছি যে পণ্য কিন্তু চট্টগ্রাম বন্দর থেকে ডেলিভারি নিয়ে একইভাবে বের হয়ে যাচ্ছে ট্রাক, কাভার্ড ভ্যান। অর্থাৎ চট্টগ্রাম কাস্টমস হাউসে কিন্তু গতকাল সন্ধ্যার পর থেকেই এই যে শুল্কায়ন, শুল্ক পরিশোধ, বিল অফ এন্ট্রি এবং বিল অফ এক্সপোর্ট সব ধরনের কাজ শুরু হয়েছে। ফলে বন্দরের যেই কন্টেনার ডেলিভারি সেই কার্যক্রম সন্ধ্যার পর থেকে শুরু হলো। আজকে সকাল থেকে কিন্তু পুরোদমে কাজ চলছে। পাশাপাশি কিন্তু অফ ডকগুলো থেকে রপ্তানিবাহী যে কন্টেনারগুলো আছে সেই কন্টেনারগুলো চট্টগ্রাম বন্দরে পৌঁছাচ্ছে। সঙ্গে সঙ্গে কিন্তু জাহাজীকরণের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে গেছে এবং আমরা অনেক শিপিং এজেন্টের সাথে কথা বলেছি। তারা বলছেন যে 2 দিনের যে ভোগান্তি সেই ভোগান্তি কাটিয়ে তারা আজকে সকাল থেকে বেশিরভাগই কাজের জন্য তারা কিন্তু চট্টগ্রাম বন্দরে এসেছেন। চট্টগ্রাম বন্দরের গেটগুলোতে চট্টগ্রাম কাস্টমস হাউসের যারা কর্মকর্তারা আছেন তারা ডেলিভারি সংক্রান্ত কিংবা জাহাজীকরণ সংক্রান্ত সেই কাজগুলো করছেন। ফলে তারা আশা করছেন গত 2 দিন ধরে যে অস্থিরতা সেই অস্থিরতা কাটিয়ে কত দ্রুত আমদানি রপ্তানি অর্থাৎ পণ্য ডেলিভারি কিংবা জাহাজীকরণ করা যায় সেই আশা ব্যবসায়ীরা করছেন যে ক্ষতি হয়ে গেছে সেটা কাটিয়ে উঠবেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ। আমরা হিলি স্থলবন্দরের ব্যবস্থা জানতে চলে যাব আমাদের সহকর্মী শফিকের কাছে। জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর এর অপসারণের দাবিতে কমপ্লিট শাটডাউনে 2 দিনে অচল অবস্থা হিলি স্থলবন্দরে, সেটা কিন্তু গতকালকে তাদের আন্দোলন ছেড়ে তারা প্রত্যাহার করে নিলে আজ থেকে কিন্তু হিলি স্থলবন্দরে যে সচল অবস্থা সেটা কিন্তু সৃষ্টি হয়েছে। এখানে ব্যবসায়ীরা সকালবেলা কাস্টম কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু কাজে যোগ দেওয়া হিলি স্থলবন্দরে সিএনএফ এজেন্ট তারা বিল অফ এন্ট্রি করেছেন এবং কাস্টম কর্মকর্তারা তারাও কিন্তু তাদের যে পণ্য শুল্কায়ন, পরীক্ষণ তারা সব করে কাজই করতে পারছেন। শ্রমিক
শ্রমিকদের মাঝে কিন্তু একটা স্বস্তি লক্ষ্য করেছি। ব্যবসায়ীরা তাদের পণ্য লোড আনলোড সম্পূর্ণ করছেন। হিলিস্থল বন্দরে পণ্যবাহী ট্রাক ভারত থেকে আসছে। আর সব থেকে সকাল 9টার থেকে আমরা দেখেছি যে কাস্টমসের কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু তাদের কর্মস্থলে যোগ দিয়েছেন এবং সকাল থেকে সে পণ্যবাহী ট্রাকগুলো বন্দর থেকে বের হচ্ছে। এতে করে ব্যবসায়ের মধ্যে কিন্তু একটা আমরা একটা স্বস্তি লক্ষ্য করেছি। তো ব্যবসায়ীদের সাথে কথা বলবার চেষ্টা করেছিলাম। ব্যবসায়ীরা যেমনটা বলছেন যে গত 2 দিনে যে হিলিস্থল বন্দরে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছিল যেখানে কিন্তু তাদের কোটি কোটি টাকা লোকসানের মুখে তাদের পড়তে হয়েছে। বন্দর এবং কাস্টমের রাজস্ব কিন্তু ঘাটতি হয়েছে। তবে কাস্টমের কর্মকর্তারা বলছেন যেটা তাদের ক্ষতি হয়ে গেছে তারা পার্ট টাইম তারা অতিরিক্ত তারা সময় পার করবেন, ডিউটি করবেন, তাতে হয়তো ব্যবসায়ীদের হয়তো সে লোকসান তাদের হয়তো ব্যবসায় হয়তো লোকসান হয়তো কমে আসবে। তো হিলিস্থল বন্দর থেকে ছিল আমার কাছে এতটুকু। চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদে আছেন আমাদের আরেক সহকর্মী জাহাঙ্গীর আলম, সে জানাবেন সেখানকার বিস্তারিত খবর। কমপ্লিট শাটডাউনের ফলে 2 দিনের যে অচল অবস্থা, যে স্থবিরতা, এই কার্যক্রম আসলে ঠেলে এখন এই কর্মচাঞ্চল্য শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জের সোনামুড়ি স্থল বন্দরে। আমরা দেখছি যে সকাল 9:50 থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করে এবং বাংলাদেশি একই সময়ে বাংলাদেশি পণ্যবাহী যে ট্রাক সেটি আসলে রপ্তানি কার্যক্রমের উদ্দেশ্যে ভারতের উদ্দেশ্যে রওনা দেয় এবং ভারতে যায়। তো আমরা দেখছি যে রপ্তানি আমদানি কার্যক্রম শুরু হয়েছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি সোনামুড়ি স্থল বন্দরের পানামা পোর্ট লিমিটেডের ভেতরে। সেখানেও আমরা দেখছি এখানকার যে লেবাররা রয়েছেন তারা পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন। গত 2 দিনের যে স্থবিরতা এর কারণে আমদানি রপ্তানি কারকরা বলছেন যে তাদের বিভিন্ন পণ্যের আসলে ফরমাইশ বাতিল হয়েছে, যে সমস্ত পণ্যের অর্ডার ছিল সেগুলো তারা সরবরাহ করতে পারেনি। কিন্তু এই মুহূর্তে কর্মচাঞ্চল্যতা দেখা গেছে সোনামুড়ি স্থল বন্দরে এবং কাস্টমস কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে এই যে অচল অবস্থা ছিল টানা 2 দিনের যে সমস্ত পণ্যবাহী ট্রাকগুলো আটকে ছিল তারা আজকে অতিরিক্ত কাজ করবেন এবং তারা বলছেন যে রাত 12টা পর্যন্ত তারা রাজস্ব কার্যক্রম অব্যাহত রাখবেন যাতে করে যে সমস্ত পণ্যবাহী ট্রাকগুলো আটকে আছে দ্রুত যাতে খালাস করা যায় এবং বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া যায়। আমরা দেখেছি বাংলাদেশের ভেতরেও প্রায় 30 থেকে 35টি পণ্যবাহী ট্রাক আটকে ছিল, সেগুলো আসলে যাওয়া শুরু করেছে। ভারতেও আমরা জানতে পেরেছি যে প্রায় 700টি পণ্যবাহী ট্রাক আটকা পড়ে আছে, সেগুলো আসলে দ্রুত যাতে খালাস করা যায়, দ্রুত যাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করা যায় সে বিষয়গুলো তারা তদারকি করছে। আমরা দেখছি যে এই মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা, তারা বিভিন্ন পণ্য ওঠানামার কাজ করছেন, খালাসের কাজ করছেন এবং এখানে যে সমস্ত পণ্যগুলো কাস্টমস কর্তৃপক্ষ বলছে যে পচে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই। 2 দিনের অচল অবস্থা থাকলেও আসলে আমদানি রপ্তানি কার্যক্রম না হলেও তারা বলছেন যে বেশিরভাগ পণ্য যেহেতু পাথর যার কারণে আসলে তেমন কোনো ক্ষতির সম্ভাবনা নাই। তো এ ছিল চাঁপাইনবাবগঞ্জের সোনামুড়ি স্থল বন্দর থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জ হিলি স্থলবন্দর এবং চট্টগ্রাম বন্দরে। জাতীয় স্বার্থে বন্দর ব্যবস্থাপনা আরও উন্নত ও নিরাপত্তা বাড়ানোর তাগিদ দিয়েছেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। সকালে স্থলবন্দর কর্তৃপক্ষের 24তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে তিনি বলেন, স্থলবন্দরে আন্তঃসীমান্ত নিরাপত্তা ঘাটতি রয়েছে। ভূরাজনৈতিক সচেতনতা ও সক্ষমতার অভাবে উপযুক্ত সমীক্ষা ছাড়াই অনেক বন্দর নির্মাণ করা হয়েছে বলেও জানান উপদেষ্টা। আমাদের সিকিউরিটি বলতে কজন আনসার দাঁড়ায় থাকে, ওই আনসারগুলো ওদের সঙ্গে মিলে স্মাগলিংয়ের যত রকম কার্যকারখানাগুলো করে। এরপর যারা বন্দর পরিচালনা করবেন, আপনাদের ভিতরে যদি অনেস্টি, আপনাদের ভিতরে যদি দেশের প্রতি মায়া না থাকে, তাহলে এখানে আপনারা লোয়ার হ্যান্ডে থাকবেন, বাকিরা আপার হ্যান্ডে থাকবেন। বন্দর ওপেন করতে গেলে যে কোনো দেশের স্বার্থ দেখবেন, যদি কোনো বন্দর ক্লোজ করতে হয় সেটাও আপনাদের সাথে। আপনারা যদি দেশের কথা চিন্তা না করে কাজ করেন তাহলে আমার মনে করি যে আপনারা আপনাদের প্রতি অন্যায় করবেন এবং আপনারা দেশের প্রতি অন্যায় করবেন এবং আপনাদের জাতির প্রতি অন্যায় করবেন। সময় সংবাদে আরও থাকছে। মৌসুমের শুরুতেই দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় তীব্র ভাঙন, ঘরহারা হাজারো মানুষ। 61 কিলোমিটার এলাকা চিহ্নিত করে কাজ শুরু পানি উন্নয়ন বোর্ডের। চলছে ভরা মৌসুম, নেই চালের সংকট। তারপরও নওগাঁর মোকামে সপ্তাহ ব্যবধানে বস্তা প্রতি দাম বেড়েছে 400 টাকা পর্যন্ত। তবে ভিন্ন চিত্র চাষি পর্যায়ে। তাদের অভিযোগ, হাটে মিলছে না ন্যায্য দাম। ব্যবসায়ী সিন্ডিকেটকে দুষছেন ভোক্তারা। খাদ্য বিভাগ বলছে সুযোগ সন্ধানে ব্যবসায়ীদের বিরুদ্ধে চলছে অনুসন্ধান। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম।
1 মাস আগেই বুড়ো মৌসুমের ধান কেটে তোলা হয়েছে। বস্তায় বস্তায় চালে ঠাসা মিলের গুদাম। ধান থেকে চাল বের করতে অটো মিলগুলোতে চলছে কর্মব্যস্ততা। এরই মধ্যে হঠাৎ চলতি সপ্তাহ নওগাঁর পাইকারি মোকামে বস্তা প্রতি সরু চাল 400 টাকা পর্যন্ত বাড়িয়েছেন মিলাররা। মৌসুমের গোড়াতে স্বর্ণা 5 জাতের ধান প্রতি কেজি কেনা হয়েছে 30 থেকে 31 টাকা। এসব ধান মিল পর্যায়ে এনে চাল বের করতে খরচ যোগ হয়েছে 43 থেকে 44 টাকা। কিন্তু সেই চাল বিক্রি হচ্ছে পাইকারি মোকামে প্রতি কেজি 57 থেকে 60 টাকা দরে। প্রতি কেজি চালে ফারাক রয়েছে 8 থেকে 10 টাকা, যার মুনাফা চলে যাচ্ছে ব্যবসায়ীর পকেটে। এদিকে চালের বাড়তি দরের উত্তাপ খুচরা বাজারে। মোটা জাতের 50-52 টাকা কেজির চাল ঠেকেছে 58 থেকে 60 টাকায়, আর সরু চাল 68 থেকে 75-এর ঘরে। আইবের দূরত্ব তৈরি হওয়ায় চাল কিনতে এসে হিসাব মিলাতে হিমশিম ক্রেতারা। আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, এখন সিন্ডিকেট হচ্ছে, চালের স্টক তুলছে, চালের দাম বেশি। 5 কেজি চাল কিনতে গেলে আপনার মনে করেন যে 40-50 টাকার মতো বেশি লাগতেছে। কেজি প্রতি 8 টাকা 10 টাকা বেড়ে গেছে। চালের দর বৃদ্ধির জন্য মজুত প্রক্রিয়ায় মিল পর্যায়ে অধিক মুনাফা হাতিয়ে নেওয়ার কৌশল দাবি খুচরা ব্যবসায়ীদের। যারা মজুতদার এরাই বাড়াচ্ছে, তাছাড়া বাড়বে কি জন্য? ঈদের পরেই 300-400 টাকা ভর্তি একটা বস্তার 50 কেজি চালের। হঠাৎ করে চালের দাম বাড়ার কারণে বাজারে একদম ক্রেতা শূন্য হয়ে গেছে। এদিকে চালের বাজারে লাগাম টানতে জেলার মিলগুলোতে খাদ্য বিভাগ চালাচ্ছে মজুত বিরোধী অভিযান। বাজারগুলো আছে, বড় বড় যে গুদাম আছে এবং অন্যান্য যে রাইস মিলগুলো আছে, আমাদের টিম যারা আছে মাঠে কাজ করতেছে, তারা তথ্য সংগ্রহ করতেছে। সেই মোতাবেক আমরা পরবর্তীতে আরো ব্যবস্থা আমাদের জারি থাকবে। আর ব্যবসায়ী নেতারা দেখাচ্ছেন নানা অজুহাত। খুচরা ব্যবসায়ীরা যেটা বলছে সেটা সঠিক না। ধানের দাম বৃদ্ধি পাওয়ার কারণে মূলত চাউলের দাম বৃদ্ধি পাচ্ছে। গেল বুড়ো মৌসুমে জেলায় 12 লাখ মেট্রিক টন ধান থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8,60,000 মেট্রিক টন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। আইসিইউ না থাকায় ডেঙ্গুর হটস্পট বরগুনায় বেড়েই চলছে মৃত্যুর মিছিল। স্থানীয়রা বলছেন সংকটাপন্ন রোগীদের বরগুনা থেকে পাঠানো হচ্ছে বরিশালে। জরুরি মুহূর্তে পথেই মারা যাচ্ছেন অনেক রোগী। স্বাস্থ্য বিভাগের দাবি, সদর হাসপাতালে আইসিইউ ইউনিট চালুর জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। ডেঙ্গুতে আক্রান্ত 3 বছর বয়সী সাফওয়ান আব্দুল্লাহকে গত 12 জুন বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর 15 জুন অবস্থার অবনতি হলে তাকে বরিশালে পাঠানো হয়। হাসপাতালের আইসিইউ সম্বলিত অ্যাম্বুলেন্সটি চালু না থাকায় সাধারণ অ্যাম্বুলেন্সে করে শিশুটিকে নিয়ে যান স্বজনরা। এরপর বরিশাল থেকে ঢাকা নেয়ার পথে সড়কেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সাফওয়ান। স্বজনরা বলছেন, হাসপাতালে আইসিইউ থাকলে এমনটা নাও হতে পারত। আমাদের সাফওয়ানকে যখন অবস্থার অবনতি হওয়া শুরু হয়, তখন আসলে আমাদেরকে রাস্তায় অনেক সময় নষ্ট হয়েছে, যে কারণে আমরা ট্রিটমেন্ট পুরো সম্পূর্ণ করতে পারি নাই। আমাদের এখানে আইসিইউ নেই বলেই হচ্ছে রোগীদের এই পথে বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে। আইসিইউ না থাকায় হাসপাতালটিতে মুমূর্ষু রোগীদের সেবা দেওয়া যাচ্ছে না। মেডিকেলের ডাক্তার দেখাইছে, তারপরে তার নামাইছে, গাড়িতে উঠাইবে, ওই সময় আপু নাকি মারা গেছে। ডেঙ্গুতে বেশ কয়েকজন মারা গিয়েছে, কিন্তু এই হাসপাতাল থেকে রেফার করার পরে বরিশালে নেয়ার পথে অথবা বরিশালে পৌঁছেছে। তো আমাদের যদি আইসিইউ থাকতো, এখানে তাদেরকে অক্সিজেন সেবা দিয়ে, সুবিধা দিয়ে তাদেরকে কিন্তু বাঁচানোর চেষ্টা করা যেত। জনবল সংকটে আইসিইউ সম্বলিত অ্যাম্বুলেন্সটি চালানো যাচ্ছে না বলে জানান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। আর হাসপাতালে আইসিইউ ইউনিট স্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলছেন সিভিল সার্জন। আমার ড্রাইভার 2 জন, অ্যাম্বুলেন্স 3টা, পর্যায়ক্রমিকভাবে ইঞ্জিন চালু রাখার জন্য প্রতিটাই চালু আছে। শুধু আইসিইউ, শুধু যন্ত্রপাতি না, যদি লোকবলও থাকে এবং পরিপূর্ণ আইসিইউ যদি সম্ভব হয়, তাহলে সামনে যে কোভিড-19 কিংবা আমাদের বর্তমানে ডেঙ্গি পরিস্থিতি, জটিল রোগীগুলোকেও আমরা সেখানে ম্যানেজ করতে পারবো। চলতি বছর বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা 2900 ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে 25 জনের। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। আগামী অক্টোবরের আগেই ঢাকার সব ভাঙাচোরা রাস্তা মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বায়ু দূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সকালে সচিবালয়ে ঢাকা সফররত চীনের বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভা শেষে কথা জানান তিনি। বলেন, রাজধানীর ধুলা নিয়ন্ত্রণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নানা পরামর্শ দেন চীনের বিশেষজ্ঞ দল। পরিবেশ উপদেষ্টা বলেন, দূষণ নিয়ন্ত্রণে পুরনো ও মেয়াদোত্তীর্ণ গাড়ি পর্যায়ক্রমে রাস্তা থেকে তুলে নেওয়া হবে। নতুন 250টি গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বায়ুদূষণ রোধে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হবে বলে জানান সৈয়দা রিজওয়ানা হাসান। পুরনো বাসগুলোকে আর চলতে দেওয়া হবে না। এখন আমরা বিআরটি এর সাথে মিলে একসাথে পুরনো বাসগুলোর বিরুদ্ধে অভিযানে যাব। এই কাজগুলো সাইমালটেনিয়াসলি হতে হবে, যে পুরনো বাস রাস্তা থেকে সরবে, নতুন বাস যেগুলো হয়তো ইলেকট্রিক ভেহিকেল, ইলেকট্রিক বাসেস, সেগুলো আসবে। ভালো সংবাদ হচ্ছে যে আমরা অলরেডি 250টা, তাই না, বাস কেনার টাকার অনুমোদন পেয়ে গেছি। সময় সংবাদে আরো থাকছে। ভয়াবহ দাবানলের কবলে তুরস্কের ইজমির প্রদেশ। তীব্র বাতাসে আগুন ছড়িয়েছে লোকালয়ে। স্থগিত করা হয়েছে সব ফ্লাইট। বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ জায়গায়। নগরী কক্সবাজারের হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ কিংবা নালা নর্দমার পয়ঃবর্জ্য সরাসরি নামছে বঙ্গোপসাগরে। কোনো ধরনের শোধন ছাড়াই এসব দূষিত পানি সমুদ্রে পড়ায় মারাত্মক দূষণের শিকার হচ্ছে সমুদ্র সৈকত। বিশেষজ্ঞরা মনে করছেন, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি তৈরি করছে। আর সমস্যা নিরসনে সবাই একযোগে কাজ করছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের কলাতলি মেম্বারের ঘাটা, যেখানে ফেলা হয়েছে ময়লা আবর্জনা, তার সঙ্গে যুক্ত হয়েছে ঘরবাড়ি কিংবা নানা স্থাপনার অপরিশোধিত পয়ঃবর্জ্য। আর নালা নর্দমা দিয়ে পানির ঢল এসে অপরিশোধিত পয়ঃবর্জ্য ও ময়লা আবর্জনা যা মিশছে বঙ্গোপসাগরে। শুধু মেম্বারের ঘাটা নয়, সমুদ্র সৈকতে ডিভাইন পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট সহ একাধিক পয়েন্টে সৃষ্টি হয়েছে খাল। আর এই খাল দিয়ে হোটেল, মোটেল জোনের ময়লা পানি সরাসরি চলে যাচ্ছে সাগরে। স্থানীয়দের দাবি, অনেক ব্যবসা প্রতিষ্ঠান সৈকতের বালিয়াড়িকে বানিয়েছে নিজেদের ময়লা ফেলার স্থান। আবার অনেকে বালিয়াড়ির নিচ দিয়ে পাইপের মাধ্যমে ফেলছেন পানি। পৌরসভার লোক এসে এখানে ডাস্টবিনে ফেলে, ডাস্টবিনের অভাব যেগুলো এখানে ফেলে এগুলো নিয়ে যায় না। অনেক ধরনের ময়লা ফেলে, কোনো কারো দেখার মতো মানুষ থাকে না। সব পানি সাগরে যাচ্ছে, সব ময়লা সাগরে যাচ্ছে। সমুদ্র সৈকতের একাধিক পয়েন্ট দিয়ে প্রতিদিনই সাগরে নামছে শত শত পর্যটক, কিন্তু ময়লার পানির দুর্গন্ধের কারণে পর্যটকদের হাঁটা চলা কঠিন হয়ে পড়েছে। হোটেলের ময়লা পানিগুলা সাগরের দিকে চলে আসতেছে, অনেকের গায়ে খাজানি হচ্ছে, চুলকানি হচ্ছে, এই ভয়ে কেউ আসতেছে না। সুন্দর সমুদ্রের সামনে এত এরকম ময়লা একটা পরিবেশ, মানে খুবই বিব্রত এবং খুবই বিরক্ত লাগে। লাইফগার্ড কর্মীরা বলছেন, খাল হয়ে পানি পড়ায় সাগরে সৃষ্টি হওয়া গর্তে দুর্ঘটনা কবলিত হচ্ছে পর্যটকরা। আর অপরিশোধিত পয়ঃবর্জ্য সাগরে মিশে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি তৈরি করছে বলে মনে করছেন সমুদ্র বিশেষজ্ঞরা। পর্যাপ্ত সিউরেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট কিন্তু হোটেল, মোটেলগুলোতে স্থাপন করা হয়নি। প্রতিনিয়ত পরিবেশের যাতে নিয়মকানুনগুলো হোটেলের কর্তৃপক্ষ মেনে চলে, সেই অনুযায়ী তদারকি জোরদার করা উচিত। তবে প্রশাসন জানিয়েছে, এই সমস্যার নিরসনে সবাই একযোগে কাজ করছে। এই সকল বিষয়ে আমরা এখানে যারা হোটেল, মোটেল বা অন্যান্য বিজনেসে যারা আছেন তাদেরও সহযোগিতা চাচ্ছি। আর পাশাপাশি হচ্ছে তাদের মধ্যে আমাদের যেই নির্দেশনা থাকে সেটি অমান্য করলে আমরা আইনগত ব্যবস্থা নেব। এরই মধ্যে সমুদ্র সৈকতের ডিভাইন পয়েন্টের বালিয়াড়িতে কৃত্রিম খাল বানানো হলেও তা ভরাট করে দিয়েছে প্রশাসন। আর সাগরে অপরিশোধিত পয়ঃবর্জ্য যাওয়ায় একটি রেস্তোরাঁকে জরিমানা করা হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সড়ক ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদে চলছে ডিএনসিসির অভিযান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাইফুল রুদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। রুদ্র, পল্লবীতে সেকশন 11-তে সকাল থেকে একটা উচ্ছেদ অভিযান হওয়ার কথা ছিল। সকাল 10টার পরিবর্তে সেই উচ্ছেদ অভিযানটি শুরু হয়েছে প্রায় 11:15টার দিকে। আপনাদেরকে দেখাতে চাই যে এখানে কিছু দোকান ছিল, ছোট দোকান, আবাসিক এলাকা এটা। এখানে
প্রত্যেক বাড়ির সামনেই দোকান রয়েছে। তো আমরা এইখানে কথা বলে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি মানুষের। তারা কেউ কেউ বলছেন যে এটা বাসার সামনে থাকা ছোট জায়গা যেটি পার্কের জন্য নির্ধারিত ছিল, তাদের কেউ কেউ বলছেন এই জায়গাটি তারা সিটি কর্পোরেশনের কাছে লিজ নিয়েছেন। কেউ কেউ বলছেন যে সিটি কর্পোরেশন এখানে একটা শপিং মার্কেট তৈরি করবে, সেই মার্কেটে তাদেরকে জায়গা দেয়া হবে, সেই মার্কেটের যে দোকানটি দেওয়া হবে সেই দোকানটি ব্যবহারের আগ পর্যন্ত তারা এখানে এই অস্থায়ী দোকানগুলো ব্যবহার করছেন। ঠিক এই জাতীয় মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি আমরা এখানে যারা দোকান নিয়ে ব্যবসা করছেন। তারা বলছেন যে তারা প্রায় 25 থেকে 30 বছর যাবত এখানে এই দোকানগুলো ভাড়া নিয়েছেন এবং কেউ কেউ আমরা জানার চেষ্টা করেছিলাম যে দোকানগুলো তারা কার কাছ থেকে কিনেছেন, যে ব্যক্তি মালিকানা কিনা কিংবা তাদের কাছে কে ভাড়া দিয়েছেন, কিন্তু এই প্রশ্নের কোনো সদুত্তর তারা দিতে পারেননি। আর তাদের অভিযোগ হচ্ছে, বলছেন যে কথাটি বলার চেষ্টা করছেন যে তাদেরকে না জানিয়ে কোনো নোটিশ ছাড়াই কোনো ধরনের নোটিশ ছাড়া অর্থাৎ বিনা নোটিশে সিটি কর্পোরেশন পরিচালনা করেছে এবং আগে থেকে কোনো ধরনের খবর তারা জানতে না পারায় তাদের দোকানে থাকা জিনিসপত্র সরিয়ে নিতে তাদের অসুবিধায় পড়তে হয়েছে। এখানে তারা অভিযানের শুরুতে এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে এবং নিয়ম মেনে তারা অভিযানটি শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য কর্মকর্তারা। তো আপনারা দেখছেন যে এখনও উচ্ছেদ অভিযান চলছে। সময় সংবাদ, এবারে দেশের বাইরের খবর। ভয়াবহ দাবান হলে পড়ছে তুরস্কের ইজমির প্রদেশ। তীব্র বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়েছে পাহাড় ছাড়িয়ে লোকালয়ে। হুমকির মুখে পড়েছে বাসিন্দাদের জনজীবন। এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সাময়িকভাবে বাতিল করা হয়েছে ইজমির আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট। তুরস্কের পশ্চিমাঞ্চলের ইজমিরের মেন্দেরেস জেলায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। শনিবার রাতে শুরু হওয়া আগুন প্রবল বাতাসে রোববার পর্যন্ত ছড়িয়ে পড়েছে বিস্তীর্ণ বনাঞ্চলে। 70 থেকে 100 কিলোমিটার গতির দমকা হাওয়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। জানা গেছে প্রবল ধোঁয়ার কারণে বিমান ও হেলিকপ্টার চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এ কারণে স্থলপথেই কাজ করছেন দমকল কর্মীরা। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি যে অনেক জায়গায় তাদের পক্ষে পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারাও হাতে তৈরি পানির ট্যাঙ্ক ও পাইপ নিয়ে চেষ্টা চালিয়েছেন আগুন থামাতে। এরই মধ্যে ইজমিরের বেশ কয়েকটি এলাকা খালি করে ফেলা হয়েছে। একটি গ্রীষ্মকালীন ক্যাম্প সহ বেশ কয়েকটি বাড়িঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তুরস্কের বন বিভাগ জানিয়েছে 11টি বিমান ও 27টি হেলিকপ্টার সহ 1000-এর বেশি দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। সাময়িকভাবে স্থগিত করা হয়েছে ইজমির আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট। কাকুলি আখতার, সময় সংবাদ। সময় সংবাদ, এবারে খেলার খবর। প্রথমবারের মতো ওয়ানডে ভেন্যু প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। এই প্রথম পুরো স্কোয়াড যোগ দিয়েছে অনুশীলনে। বিশ্রাম শেষে অনুশীলনে ফিরেছেন মোস্তাফিজও। আজ সকালে প্রেমাদাসার মূল মাঠে শুরুতে হয় টিম মিটিং। এরপর নাথান কেলির অধীনে গা গরম করার অনুশীলন করেন ক্রিকেটাররা। এ সময় বিশেষ এক ধরনের দৌড় প্রতিযোগিতা হয় ক্রিকেটারদের মাঝে। টেস্ট স্কোয়াডের সদস্যরাও এসেছেন অনুশীলনে। প্রাণবন্ত নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অনুশীলনের ফাঁকে রিশাদকে নিয়ে করেন আলোচনা। লঙ্কা বধ করতে হলে এই লেগির সার্ভিসটা বেশি দরকার টাইগারদের। সদ্য টেস্ট অধিনায়কত্ব থেকে ইস্তফা দেয়া শান্ত ওয়ার্ম আপ করে ব্যাটিং করেন লম্বা সময়। ফিল্ডিং আর গাগরম মূল মাঠে করলেও ব্যাটিং বোলিং অনুশীলন হয়েছে পাশের নেটে। এ সময় ক্রিকেটারদের সঙ্গে মাঠে ছিলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। কালকে যমুনা টিভির নিউজের পরে ক্রিকেট অপারেশনস সবার আগে
আজ অনুষ্ঠিত হবে বিসিবির পরিচালনা পর্ষদের সভা। বিকেল ৩টায় বিসিবি কার্যালয়ে সভা হওয়ার কথা রয়েছে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে সভায় বসতে যাচ্ছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড। সম্প্রতি নাজমুল হোসেন শান্তর টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ইস্যুতে সমালোচিত ক্রিকেট অপারেশনস বিভাগ। পরবর্তী টেস্ট অধিনায়ক নিয়েও আসতে পারে সিদ্ধান্ত। এছাড়া বিপিএল আয়োজনের দিনক্ষণ ও নতুন ফ্র্যাঞ্চাইজি দেওয়ার বিষয়েও আলোচনা হবে সভায়। নতুন ফ্র্যাঞ্চাইজির খোঁজে বিদেশি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার কথা ভাবছে বিসিবি। সেটারও অনুমোদন আসতে পারে এই সভা থেকে। সভাপতির দায়িত্ব নিয়ে ক্রিকেট বিবেকেন্দ্রীকরণের আশ্বাস দিয়েছিলেন বুলবুল। মিনি বিসিবির কার্যক্রমও আছে সভার এজেন্ডায়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কাজে ফিরলেন এনবিআর কর্মকর্তারা। বন্দরে বন্দরে কর্মচাঞ্চল্য। বাণিজ্যের স্থবিরতা কাটতে সময় লাগবে কয়েক সপ্তাহ। হাজার হাজার কোটি টাকা ক্ষতির দাবি। এবং চালের বাজারে উত্তাপ। নওগাঁয় বস্তায় বেড়েছে 400 টাকা। মিলারদের কারসাজিতে পকেট কাটা যাচ্ছে ভোক্তার। সিন্ডিকেটের বিরুদ্ধে হুঁশিয়ারি যেন কথার কথা। এ ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।